Hello friends, how are you? This is your educator Orijit Basu Chaudhary. Welcome to YouTube session WPSC GS 101. তো আজ 1 নভেম্বর এক নতুন টপিক আমি শুরু করব। দেখো, ডব্লিউবিসিএস পরীক্ষায় আমি ডেসক্রিপটিভ টপিক, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, কনস্টিটিউশনাল সবই পড়িয়েছি। লাস্ট প্রিভিয়াস ইয়ার পোস্টও আমি আলোচনা করেছি। আজ এখানে আলোচনা করব এই সেশনে পার্ট 1, পার্ট 2, পাঁচটা সেশন হবে, 20টা করে কোয়েশ্চেন্স। একটা নতুন টপিক, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2015 থেকে শুরু করছি আমি, যেটা তোমরা 21-এ পরীক্ষা দেবে ডব্লিউবিসিএস মেনের জন্য, এই প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2021 ডব্লিউবিসিএস প্রিলির জন্য যেমন ইম্পর্টেন্ট, 2020 মেনের জন্য কিন্তু তেমনি ইম্পর্টেন্ট। তো লেসন খুব গুরুত্বপূর্ণ থাকবে, ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো এখানে, পুরোই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক আজকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অন পলিটি 2025। জাস্ট 1 মিনিট। তো দেখো এখানে জাস্ট 1 মিনিট। ওকে, তো আজ এখানে আলোচনা করো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পলিটি 2015। লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিৎ বাসু চৌধুরী। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন, 2015 প্রথম প্রশ্ন। দেখো, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি বলছে? ইজ এ কোর্ট অফ রেকর্ড অ্যান্ড হ্যাজ এ পাওয়ার টু পানিশ ফর ইটস কন্টেম্পট। বলছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হলো ইজ এ কোর্ট অফ রেকর্ড অ্যান্ড হ্যাজ এ পাওয়ার টু পানিশ করতে যদি তার কন্টেম্প করে কোর্টে। সিভিল কন্টেম্প, ক্রিমিনাল, তোমরা জানো ক্রিমিনাল কন্টেম্প, আমরা দুরকম কন্টেম্প আমরা পড়িয়েছি আনাকাটাই প্লাসে। বি বলছে ইট ইজ দ্য অনলি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, এটা নাকি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। ইজ লাইক হাউস অফ লর্ডস অন জুডিশিয়াল সাইড। হাউস অফ লর্ডসের মধ্যে জুডিশিয়াল সাইডে যদি তুমি দেখো, ইন অল রেসপেক্ট লাইক সুপ্রিম কোর্ট অফ ইউএসএ সুপ্রিম কোর্ট। তাহলে কী হবে অ্যান্সার এটা? দেখো, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। তোমরা জানো ভালো করে, আমরা আমি ধরলাম যখন কোনো ব্যক্তি ক্রাইম করে যায়, কোথায় সাবঅর্ডিনেট করে, ধরো আমাদের বারুইপুর, আমি ধরলাম বারুইপুর সাবঅর্ডিনেট, তুমি জানো বারুইপুর সাব ডিভিশনাল কোর্ট যাবো, ম্যাজিস্ট্রেট। তারপর আমরা দেখলাম হতে পারে আমাকে ধরো যে ব্যক্তি ক্রাইম করেছে গিল্টি, তাকে তখন দেখা যাচ্ছে 10 বছরের জেল দিল বা ফাঁসি দিল, তখন তাকে কী হবে? আমরা যাবো হাইকোর্ট, এই আলিপুর কোর্ট, তারপর যাবো কোথায়? হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, তারপর যাবো ডাইরেক্ট সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সেটা আমি দেখো আমার পক্ষেও যেতে পারে রায় বা বিপক্ষেও যেতে পারে। আমার পক্ষে গেলে আমি অবশ্যই যে আমার বিপক্ষে সে হায়ার কোর্টে যেতে পারে, যেমন হয় কোর্ট প্রসিডিউর। তাহলে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য অনলি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো অ্যান্সার ইয়েস, ইজ দ্য অনলি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল forum and final court of appeal under the Constitution of India, the highest constitutional court with the power of constitutional review. জুডিশিয়াল রিভিউ আমরা জানি ভালো করে, তাই না? তো খুব গুরুত্বপূর্ণ, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার হয় বি। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে? ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন আর্টিকেল 310, আর্টিকেল 312, আর্টিকেল 317, আর্টিকেল নান অফ দ্য অ্যাবভ। তাহলে ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড, তো কী হবে অ্যান্সার এটা? তো অ্যান্সার কিন্তু হবে, যদি দেখো, যেহেতু আমরা পলিটি বইতে আমি পড়েছি ডক্ট্রিন অফ প্লেজার আর্টিকেল 310, তাহলে কি বলছে? আর্টিকেল 310 310 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন incorporates the common law doctrine of pleasure. It expressively provides that all person who are member, কি বলছে? all person, all বলছে এখানে বলছে it expressly provide করেছে that all person who are member of the defense service
ধরো যে যারা ডিফেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত, অর দ্য সিভিল সার্ভিস অফ দ্য ইউনিয়ন, অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া যে সার্ভিস আইএস পরীক্ষা ধরো, হোল্ড ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর। কারণ তুমি তো সেই স্টেট ক্যাডারে কাজ করবে না। তাহলে আর্টিকেল 310টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল 310 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনকর্পোরেটস দ্য কমন ল ডক্ট্রিন অফ প্লেজার। কী বলছে এক্সপ্রেসিভলি, তোমরা যা দেখো, আমি কনস্টিটিউশনাল বডি পড়তে গিয়ে ইউপিএসসি পড়িয়েছি, স্টেট পিএসসি পড়িয়েছি, আরও ডিটেলে আমি আনএকাডেমি প্লাসে পড়িয়েছি। সেখানে আমি আলোচনা করেছিলাম, যখন তোমরা মনে রাখবে এগুলো বুঝতে গেলে তোমাকে আরও ডিটেলসে পড়তে হবে। যখন ধরো একজন আইএএস অফিসার বা আইপিএস অফিসার, আমরা সজ্জন সিং কেসে ধরো জানি, ধরো আমি ধরো যার কাছে অ্যাপয়েন্টমেন্ট হব, আমার কিন্তু তার ওপর বা সেই সেই পদে সেই পোস্টের অফিসার আমাকে কী করতে পারে, রিজাইন দিতে পারে বা আমাকে সরাতে পারে, কিন্তু তার নিচে কিন্তু হবে, তার সাবঅর্ডিনেট হবে, এটাও আমরা জানি। এবং তোমরা জানো, যখন কোনো অল ইন্ডিয়া সার্ভিসে যখন কোনো ব্যক্তি জব করে বা ধরো ডিফেন্স সার্ভিসে, তখন কিন্তু সে কিন্তু বিভিন্ন প্লেজার পায়, কিছু বিশেষ ইমিউনিটি পায়। এগুলো আমরা জানতে হবে, তাকে আত্মসমর্পণে সুযোগ, এগুলো কেস টু কেস ডিপেন্ড করে। এবার এমন কেস হলো ধরো ইস্যু ইন ন্যাশনাল ইন্টারেস্ট, না সেটা ক্ষেত্রে কিন্তু হবে না। এগুলো আমরা অবশ্যই পড়িয়েছি। আর্টিকেল 310 খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম মনে রাখবে। ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড 310, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন বলছে দেখো, ইন্ডিয়া ইজ নট ইউনিয়ন অফ স্টেট। দিস মিনস ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া হলো আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তাই না? আমরা কি জানি, আমরা পড়েছিলাম পার্ট 1-এ, ঠিক আছে, 1 to 4 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, 5 to 11 সিটিজেনশিপ, পার্ট 12। তো বলছে দেখো, দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন স্টেট, ওকে, that the original federation of state gave the way sovereign republic, that the constituent assembly has created the unitary state of India, that the making of the Indian Union was preceded by the prolonged struggle for the freedom from foreign rule। দেখো আমরা ভারতে ইউটি বলো, ইউনিয়ন টেরিটরিজ বলো, বা ভারতের রাজ্য বলো, স্টেট বলো, প্রতিটা স্টেট, কোনো স্টেট কিন্তু দেখো, কোনো স্টেট থেকে নতুন আর্টিকেল 3-তে আমরা পড়েছি, কোনো স্টেট থেকে নতুন স্টেট তৈরি হতে পারে, কোনো স্টেটের নাম পরিবর্তন করা যায়, কোনো স্টেটের আয়তন পরিবর্তন করা যায়, নর্মাল ওয়েতে। কিন্তু কোনো স্টেট যদি মনে করে আমরা ভারত থেকে আমরা অন্য করে বেরিয়ে ইন্ডিয়ান ফেডারেশন থেকে আমরা বেরিয়ে যাব না, আমরা কিন্তু কোনো এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আজকে আজকে তোমরা জানো ভালো করে, বল্লভভাই প্যাটেল অপারেশন পোলো বলো, বা তুমি যদি দেখো জুনাগড় বলো, জম্মু কাশ্মীর বলো, বা হায়দ্রাবাদ বলো, কোনো এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত হয়নি। এরা ভারতবর্ষের কি বলবো, ইন্টারগ্রাল পার্ট, যাকে আমি বলি, ইন্টারগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, এইটা মনে রাখতে হবে। তারা ভারতের অংশ, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তাই না? কোনো এগ্রিমেন্ট হয়নি। এই ইন্ডিয়ান যে ফেডারেশন, ভারতবর্ষের যে স্টেট বা ইউটি, আমরা কিন্তু কোনো এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত হয়নি কোনো স্টেট, যে আজকে আমি ভারতের সঙ্গে যুক্ত হচ্ছি, কালকে ভারত থেকে বেরোবো, না 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 না, এরকম দিস ইজ রং। এটা কিন্তু মনে রাখতে হবে, কোনো এগ্রিমেন্ট, দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট এ রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন স্টেটস। ভারত হলো একটি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মনে রাখবে, ঠিক আছে? আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন স্টেট দ্যাট ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কনসিস্ট অফ দ্য টেরিটরিজ অফ স্টেট, দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড এনি টেরিটরিজ দ্যাট মে অ্যাকোয়ার ইট। আমরা দেখো, এটাও মনে রাখতে হবে, আমরা যদি মনে করি কোনো দেশের কোনো অংশ, ধরো আমাদের কোনো একটা টেরিটরি অকুপাই করে গেছে, তোমরা জানা ভালো করে, আমরা মনে করলে ওটাকে অ্যাকুয়ার করতে পারি, আমরা মনে করলে ভারতের সংযুক্তকরণ করতে পারি,
আমরা মনে করলে সেই পার্টটা ভারতের সঙ্গে অ্যাটাচ করতে পারি, ঠিক আছে, এবং আমরা জানি ভালো করে সেটা আমরা, সেটা যদি হয় ওয়ার্ড হতে পারে, আমরা যদি গণভোট প্লেবিসাইটের মাধ্যমে, বা হতে পারে আমরা পুলিশ পাঠিয়ে, এটা আমরা জানি ভালো করে, এগুলো আমরা পড়েছি, অপারেশন পোলো টোলো সব আমরা পড়েছি এগুলো। তাহলে কিন্তু ভারতবর্ষের যে যুক্ত হয়, ভারতের অবিচ্ছেদ্য অংশ, ইন্টারগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আমরা পড়তে গিয়ে পুরো ডিটেলসে পড়েছি, ঠিক আছে। কোনো ট্রিটি, কোনো চুক্তির মাধ্যমে কিন্তু যুক্ত হয়নি যে জম্মু কাশ্মীর নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট, এগুলো মনে রাখতে হবে। দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কনসিস্ট অফ টেরিটরি, the territories of state, the union territory, and any territory that may acquire it. It means Indian Federation is not a result of agreement between state like US, তাই না? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দ্য কম্পোজিশন অফ ইউপিএসসি, এ আমি ইউপিএসসি পর থেকে তোমাদের বলেছিলাম, হ্যাজ বিন লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন, ইট ডিটারমাইন্ড বাই প্রেসিডেন্ট, ওকে, ইট ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, ওকে, and বলছে দেখো, ইট ডিটারমাইন দ্য প্রেসিডেন্ট, ইট ডিটারমাইন দ্য হোম মিনিস্টার। ইউপিএসসি, দ্য কম্পোজিশন ইউপিএসসি ডিটারমাইন বাই দ্য প্রেসিডেন্ট। দেখা যাক কী বলছে, দেখো, দ্য ইউপিএসসি কনসিস্ট অফ চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার হু অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উত্তর পেয়ে গেলাম আমরা, উত্তর পেয়ে গেলাম কি, ইট ডিটারমাইন বাই দ্য প্রেসিডেন্ট। আমি প্রথম দিনই পড়েছি। Generally, there are 9 to 11 members, including the chairman. Presently, there is a দেখো স্যামসাং স্ট্রেংথ কী হতো, 1 chairman and 10 members। এগুলো তোমার দেখে নেবে, অলরেডি কিন্তু ইউটিউব আমি পড়িয়ে দিয়েছি এই পার্টগুলো। প্রতিটা পার্ট কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ওয়াজ সুকুমার সেন, ডক্টর নাগেন্দ্র সিং, এসপি সেন বর্মা, নাকি কে সুন্দরম। তো অবভিয়াসলি সুকুমার সেন, ঠিক আছে। সুকুমার সেন তোমার মনে রাখতে হবে, 2 জানুয়ারি 1898 টু 13 মে 1963, তার 10 ইয়ার, মানে তার জন্ম, মানে অ্যাকচুয়ালি এটা তার জন্ম এত সালে, মৃত্যু তার এত সালে রয়েছে, ঠিক আছে। ওয়াজ অ্যান ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, serving from 21st March to 1950 to 19 December 1958. Another sibling, Ashok Kumar Sen. You know, important information, basic information, structural information. How many subjects are found in the concurrent list in Indian Constitution? 52, 62, 42 না 72। তো 6 এর অ্যান্সারটা কী হবে? 6 এর অ্যান্সারটা হবে কিন্তু 52 আইটেম। আমরা অবশ্যই পার্ট 11-12 পড়েছি, ঠিক আছে। পার্ট 11-12 খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 245 থেকে 300, ঠিক আছে। এগুলো লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল রিলেশনশিপ সবই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অ্যান্সার 52। দ্য কনকারেন্টলি যুগ্ম তালিকা, ঠিক আছে। 7 শিডিউল তোমরা জানো, ঠিক আছে। ইজ দ্য লিস্ট অফ 52 আইটেম, ঠিক আছে। মনে রাখবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। হোয়াট, তাহলে এটা কিন্তু প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। হাউ মেনি সাবজেক্ট আর, বর্তমানে কতগুলো রয়েছে এখন বর্তমানে, এগুলো মনে রাখবে। আগে কতগুলো ছিল, এখন বর্তমানে কতগুলো। এটা ইউনিয়ন লিস্টও দিতে পারে, স্টেট লিস্টও দিতে পারে। আর রেসিডুয়াল পাওয়ার যারা পার্লামেন্ট এনজয় করে 248। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর রিজিওনাল পার্টি টু রেকগনাইজ অ্যাজ এ ন্যাশনাল পার্টি? দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পড়াতে গিয়ে আমার ইউটিউবে অলরেডি পড়ানো, এই তোমাদের চ্যানেলে অলরেডি আমি পড়িয়েছি। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, তোমরা জানো কী বলছে, দেখো ন্যাশনাল পার্টি, দেখো পলিটিক্যাল পার্টি হওয়ার জন্য ক্রাইটেরিয়া দরকার, ন্যাশনাল পার্টি হতে গেলে তার ক্রাইটেরিয়া থাকবে। এবং তোমরা জানো কোন পার্টির কোন কী তোমার প্রতীক থাকবে, সেটা কিন্তু ইলেকশন কমিশন ডিসাইড করে। তাহলে কী বলছে, মাস্ট বি রেকগনাইজড ইন অ্যাট লিস্ট 4 স্টেটস, মাস্ট বি রেকগনাইজড ইন অ্যাট লিস্ট 3 স্টেটস, ঠিক আছে, টু গেট 110 সিট ইন দ্য লোকসভা, must get 110 seat in both লোকসভা and রাজ্যসভা। তো অ্যান্সার কী হবে এটা? তো অ্যান্সার হবে কিন্তু দেখো, মাস্ট বি রেকগনাইজড, কম্পালসারি মাস্ট বি রেকগনাইজড ইন অ্যাট লিস্ট 4 স্টেট। 4টে স্টেট তাকে কিন্তু রেকগনাইজ করতেই হবে। মাস্ট বি রেকগনাইজড ইন অ্যাট লিস্ট 4 স্টেট। এবং আদার্স ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের এখানে বলে দিয়েছি, লিখে দিয়েছি, দেখে নিতে পারো।
আচ্ছা, পরের প্রশ্ন, দ্য পঞ্চায়েত আর, দেখো পঞ্চায়েতের সাবজেক্টগুলো তোমাদের জানতে হবে। দ্য পঞ্চায়েতস আর ইনরিস্ট ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে পঞ্চায়েতি রাজ, এটা কিন্তু কত নম্বর, পঞ্চায়েত আর ইনরিস্ট, পঞ্চায়েত যদি পরীক্ষা দিতেই পারে, হুইচ পার্ট ইজ রিলেটেড উইথ পঞ্চায়েত, হুইচ পার্ট ইজ রিলেটেড পৌরসভা। তো পার্ট 9 এ, পার্ট 10 না, পার্ট 10 এ। তো 8-এর অ্যান্সারটা কী হবে? তো 9 হবে অ্যান্সার, 9। 73rd Amendment Act 1992 added a new part 9 to the Constitution, titled the Panchayat. কি আছে? কভারিং, দেখো, provision from Article 243 to 243O. A new 11th schedule covering 29 subject within function of the Panchayat. পুরো পঞ্চায়েতি রাজ সম্বন্ধে ডিটেলসে আলোচনা আছে। আচ্ছা, পরের প্রশ্ন, রেসপেক্ট for national flag and national anthem is a fundamental right of every citizen, fundamental duty of every citizen, কি বলছি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি না অর্ডিনারি ডিউটি অফ এভরি সিটিজেন? তো অ্যান্সার কিন্তু আমরা কিন্তু পড়েছি ডিউটি, 11টা ডিউটি অবশ্যই তোমরা পড়বে, দেখতেই পাচ্ছ অনেকে পড়েই না, ফান্ডামেন্টাল রাইট পড়ে, ডিপিএস পড়ে, কিন্তু ডিউটি পড়ে না। না, ডিউটি কিন্তু পড়তে হবে। আমাদের যেমন মৌলিক অধিকার আছে, আমাদের দায়িত্ব আছে, ডিউটিও আছে। যে মৌলিক অধিকার আমরা ভোগ করছি, মৌলিক অধিকার যদি উল্লঙ্ঘন হয়, আমি 226 বলে হাইকোর্ট, 32 বলে সুপ্রিম কোর্ট চাই, তাহলে কেন আমার আমি কেন ডিউটি পালন করবো না? আমার কর্তব্যও আছে। ইন্দিরা গান্ধী জানার সময় সরণ সিং রেকমেন্ডেশন করেছিল 10টা ডিউটি, এখন 11টা ডিউটি। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1970, 86 2002 রাইট টু এডুকেশান, মানে এডুকেশান কর্তব্য, পিতামাতার প্রতিটা পিতামাতা কত ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে। তো যাই হোক, 4A51A তোমরা জানো অফ দ্য কনস্টিটিউশন স্টিপুলেট করেছে ফান্ডামেন্টাল ডিউটি অফ ইন্ডিয়ান সিটিজেন হুইচ ইনক্লুড টু অ্যাবাইড বাই। দেখো, ডিউটি যেমন আমরা পালন করি, এবার আমাদের দেখো কিছু প্রভিশন আছে, ভালো করে তোমাদের পড়তে হবে, এই ডিটেলসে জানতে হবে। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, পুরো ডিটেলস, এগুলো কিন্তু আমি সব আনাকাডেমি ক্লাসে পড়িয়েছি। আমাদের নতুন একটি ব্যাচ কোর্স শুরু হচ্ছে, তোমরা জানো ভালো করে, আনাকাডেমিতে নতুন একটা ব্যাচ কোর্স শুরু হচ্ছে 4 তারিখ থেকে। যারা 2021-এ স্বপ্ন দেখছো যে আমি চাকরি পাবো, আমি স্বপ্ন দেখছি, তাদের জন্য সুখবর, প্রিলিমিনারির একটা নতুন ব্যাচ শুরু করছে। আমি তোমাদেরকে পলিটি পড়াবো, পরে সাবজেক্ট স্পেসিফিক টিচার পাচ্ছ, আর মিডিভাল একটা কোর্সও শুরু হচ্ছে 2 তারিখ থেকে, আগামীকাল থেকে, ঠিক আছে, 1টা থেকে। আর ডেলি আমার রাত 9 থেকে 10টা আনাকাডেমি তোমরা দেখতে পাবো। তো মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দিস অ্যাক্ট স্টিপুলেট পানিশমেন্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ভায়োলেট আর্টিকেল 51A, এটাও মনে রাখতে হবে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার জন্য ডেটগুলো পুরো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর দেখো, এগুলো কিন্তু ডিটেলসটা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। দিস অ্যাক্ট স্টিপুলেট করেছে পানিশমেন্ট টু বি অ্যাওয়ার্ডেড ফর ভায়োলেট, যদি ভায়োলেট করো 51A কে কনস্টিটিউশনে, ঠিক আছে, মনে রাখতে হবে। তো পার্লামেন্ট এনঅ্যাক্ট কবে হয়েছে দেখো, 23rd December 1971। পরের প্রশ্ন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর জাস্টিসিয়েবল অ্যাজ ফান্ডামেন্টাল রাইট, যেমন জাস্টিসিয়েবল কোর্টে এনফোর্সেবল হয়, জাস্টিসিয়েবল বাট নট অ্যাজ ফান্ডামেন্টাল রাইট। ডক্ট্রিন, দেখো, ডেকোরেটিভ proportion of the constitution, নাকি not justiciable yet fundamental in governance of the country। দেখো, 10-এরটা খুব ইন্টারেস্টিং, আমি আগেও পড়িয়েছি। 10-এরটা কীভাবে তুমি অ্যান্সার করবে, দেখো, মনে রাখতে হবে, ডিপিএস কোর্টে এনফোর্সেবল হয় না, কিন্তু কোর্টে যদি এনফোর্সেবল না হলেও ডিপিএসসি বাংলা কি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলা রাষ্ট্র পরিচালনা নির্দেশ সমূহ। রাষ্ট্র তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র যখন কোনো স্কিম আনবে, তখন অবশ্যই ভারতের ওয়েলফেয়ার কান্ট্রি এমন স্কিম আনবে যাতে মানুষের ভালো হয়, জনতা কল্যাণে, ওয়েলফেয়ার কান্ট্রি। যদি না আনে কী হবে, কী হতে পারে, যদি সরকার মানুষের জন্য যদি ভালো স্কিম যদি না আসে, কী হতে পারে, মনে রাখতে হবে, কী হতে পারে, ভোটে জিততে পারবে না। তো সরকার কিন্তু দেখবে যত স্কিম, জনকল্যাণমূলক যত স্কিম কিন্তু
সরকার যখন কোনো রাষ্ট্র যখন যখন কোনো নতুন স্কিম আনবে, গভর্নমেন্টের যা স্কিম, স্টেট গভর্নমেন্ট বলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, মানব কল্যাণে কোনটা ভালো, নট জাস্টিসেবল, যদিও ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে নট জাস্টিসেবল, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরে প্রশ্ন পুরো ডিটেলসে লেখা আছে, তোমরা নিজেরাও দেখে নিতে পারো। আমাদের মেন এম কি, ডাইরেক্ট প্রিন্সিপাল এম কি তোমরা জানো ভালো করে। আমরা যখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসসি পড়া থেকে আমি ডিটেলসে পড়িয়েছি, তাই না, আমি ডিটেলস ওখানে পড়ানো হয়ে গেছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এম কি, টু ক্রিয়েট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন আন্ডার হুইচ সিটিজেন ক্যান লিড গুড লাইফ। তাদের ভারতের জনকল্যাণমূলক রাষ্ট্র না, they also aim establish social economic democratic through welfare state। তারা এস্টাবলিশ করবে সোশ্যাল, সামাজিক এবং অর্থনৈতিক ডেমোক্রেসি। দে অ্যাক্ট অ্যাজ a check on the governance, দেখো, theorized and yardstick in the hand of the people। ঠিক, এগুলো তোমরা একটু অবশ্যই করে দেখে নেবে। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট উম্যান টু বিকাম চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? ভি.এস. রামাদেবী, ভি.এস. রামাদেবী, জি.ডি. দাস, এস.কে. বেদি নাকি আর.এম. নিকাম? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে রামাদেবী। তো দেখো, ভি.এস. রামাদেবী, বার্থ ইয়ার তোমরা দেখতে পাচ্ছ 1974, 17 এপ্রিল 2030, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। ওয়াজ ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট হু ওয়াজ দ্য 13th গভর্নর অফ কর্ণাটক, এগুলো নিজেরা পড়তে পারে। আচ্ছা, নেম দ্য রিট ইস্যুড বাই সুপ্রিয়ার কোর্ট টু লোয়ার কোর্ট, মানে হায়ার কোর্ট লোয়ার কোর্টে বা অর ট্রাইব্যুনাল, ফরবিডিং, নিষিদ্ধ করতে হবে কোনো পারফর্ম করতে। সার্টিওয়ারি প্রহিবিটেড, আগেও পড়িয়ে দিয়েছে এই প্রশ্নটা। তো কী হবে অ্যান্সার? সার্টিওয়ারি প্রহিবিশন, ম্যান্ডারমাস অ্যান্ড কোয়ারেন্টো, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্ট আউটসাইড ইটস জুরিসডিকশন। তো অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার প্রহিবিশন, প্রহিবিট করা, ঠিক আছে, প্রহিবিট করে কোনো, ধরো হায়ার কোর্ট, লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনাল, তার একটার মধ্যে পড়ে না, কিন্তু ট্রাইং টু সলভ এনি কেস, কোনো একটা ধরো লোয়ার কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, সে পাচ্ছে না প্রবলেমটা সলভ করতে, ট্রাই করছে, চেষ্টা করছে, তখন কিন্তু সুপ্রিয়ার কোর্ট রিট ইস্যু করতে পারে। খুব গুরুত্বপূর্ণ। এই রিটটা কিন্তু ক্যান ইস্যু অনলি এগেনস্ট আওয়ার জুডিশিয়ারি, কোয়াসি জুডিশিয়ারি অ্যান্ড নট এগেনস্ট নন জুডিশিয়ারি বডি। কোনো লেজিসলেটিভ উদ্যানে এই মন্ডার মাস আছে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু হেভিয়াস কর্পাস, ম্যান্ডার মাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি, প্রহিবিটেড, এগুলো কিন্তু পরীক্ষার সময় দেয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে? প্রোভাইড রিজার্ভেশন ইন অ্যাডমিশন ইন প্রাইভেট আনএডেড এডুকেশন ইনস্টিটিউশন। এর মধ্যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তোমরা জানো ভালো, বিভিন্ন প্রাইভেট স্কুল, কলেজ, দেখবে রিজার্ভেশন আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো 92, 93rd, 94th না 95th? তো কী হবে অ্যান্সার এটা? তো 93rd, দেখো, ইয়েস, 93rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যালাউ করেছে দ্য গভর্নমেন্ট টু মেক স্পেশাল প্রভিশন ফর দ্য, দেখো, অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড। সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি, ইকোনমিক্যালি কথা কিন্তু ইউজ করা হয়নি, যে রেসপেক্টে স্পেশাল প্রভিশন সার্টেন ক্লাসেস, তুমি জানো। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 330 থেকে 342 অবশ্যই তোমরা পড়বে। হাইকোর্ট আর ইনস্টিটিউটেড অ্যাজ কনস্টিটিউশনাল কোর্ট বাই পার্ট, না এটা নাও পারতে পারো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইকোর্ট আর ইনস্টিটিউটেড অ্যাজ কনস্টিটিউশনাল কোর্ট বাই পার্ট 9 চ্যাপ্টার 2, পার্ট 7 চ্যাপ্টার 6, পার্ট 5 চ্যাপ্টার 3 না পার্ট 6 চ্যাপ্টার 5? তো অ্যান্সার কী হবে? 40। তো অ্যান্সার है পার্ট 6 চ্যাপ্টার 5, পার্ট 6, ইয়েস ইয়েস, ডি, পার্ট 6 চ্যাপ্টার 5। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। তো হাইকোর্ট আর ইনস্টিটিউট হয়েছিল অ্যাট কনস্টিটিউশনাল কোর্ট বাই কততম অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, পুরো ডিটেলসে ইনফরমেশান এখানে আছে। টু এলিজেবল, টু বি, একজন এলিজেবল হতে গেলে, to be eligible to be judge of the Supreme Court, okay, which among the following is not criteria for eligibility? কোনটা ক্রাইটেরিয়া নয়? জাজ of one high court
or more constitutionally for at least 5 years, an advocate of High Court for at least 10 years, above 40 years age, না a distinguished jurist in the opinion president. প্রেসিডেন্টের মধ্যে তিনি ডিস্টিংগুইশ এ। তো কী হবে অ্যান্সার এটা? তো এজের কথা লেখা, তার কোথাও লেখা নেই যে মিনিমাম এজ অ্যাবাভ এজ 40 অ্যাবাভ 40 ইয়ার্স। তার মনে রাখতে হবে এই ভারতবর্ষের সিটিজেন, তিনি জাজ হতে পারেন, ঠিক আছে, জাজ অফ ওয়ান হাইকোর্ট অর মোর কনস্টিটিউশন ফর অ্যাটলিস্ট 5 ইয়ার। তাকে যে কোনো একটা কোর্ট বা একের অধিক কোর্ট তাকে 5 বছর জাজ থাকতেই হবে, অ্যাডভোকেসের 10 বছরের কাজ করতে হবে, বা প্রেসিডেন্টের মতে তিনি এলিজেবল একজন জুরি। তো এইটা হলে কিন্তু টু বি এলিজেবল টু বি জাজ অফ সুপ্রিম কোর্ট। এইটা কিন্তু না, এটা অবৈধ হবে। কত সুন্দর প্রশ্ন, কি কঠিন প্রশ্ন পড়ছে। তারপরে তোমাকে কোয়ালিফিকেশানগুলো পড়তে হবে, জাজেস কোয়ালিফিকেশান। কিন্তু জাজের রিক্রুটমেন্ট কিন্তু পুরোটাই কিন্তু হয়, কিন্তু মনে রাখতে হবে কলেজিয়াম পদ্ধতিতে। কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসিডারেড কন্টিনজেন্সি, এগুলো আমরা পড়েছি, এগুলো ইকোনমিক্সেও পড়েছি, আমি পলিটিতেও পড়েছি, 234, 265, 239 and 266। তো কী হবে অ্যান্সার? 266। তো কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ার মোস্ট ইম্পর্টেন্ট গভর্নেন্স। তোমরা জানো সরকারের যা কিছু খরচা কাটছি সব কিন্তু কনসিডারেড ফান্ড থেকে, স্যালারি পেমেন্ট সব কিছু। তো মনে রাখতে হবে অবশ্যই এগুলো পরে কনসিডারেড কন্টিনজেন্সি, আকস্মিক তহবিল, প্রেসিডেন্ট তত্ত্বাবধানে ফিনান্স কমিশন থাকে, প্রেসিডেন্ট তত্ত্বাবধানে থাকে। তো মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। বলছে হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, 5th শিডিউল, 2nd শিডিউল, 6th শিডিউল, 7th, তো অবভিয়াসলি 7th শিডিউল, পার্ট 11-12, ঠিক আছে, পার্ট 11-12, ওকে। 245 থেকে 300 ইউনিয়ন লিস্ট, এগুলো আমি সব পড়িয়েছি। 7th শিডিউল, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, আমরা সবই জানি। কেন্দ্রীয় তালিকা, বাধ্যতালিকা, যুগ্ম তালিকা, জলের মতো প্রশ্ন। পরের প্রশ্ন, হুইচ শিডিউল ডিল উইথ অ্যান্টি ডিফেকশন, ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট 1985, সবাই তোমরা জানো। সেটা কত? 10th শিডিউল, ঠিক আছে। অ্যান্টি ডিফেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডিটেলসে আমি কিন্তু আনএকাডেমিতে ক্লাসেও পড়িয়েছি, স্পেশাল ক্লাসেও অনেকবার হয়েছে, ঠিক আছে। কোন কেসের মাধ্যমে জুডিশিয়ারি রিভিউর আন্ডারে চলে এসছে, কত পার্সেন্ট অ্যান্টি ডিফেকশন, হুইপ কি, হুইপ জারি করা, স্পিকারের কী ভূমিকা থাকে, এগুলো ডিটেলসে পড়তে হবে। 10th শিডিউল তোমরা জানো, আয়রাম গায়ারাম, অ্যান্টি ডিফেকশন ল ইজ কন্টেন্ট in 10th schedule of the Indian Constitution, which was introduced 52 Amendment Act 1985। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, একটা কোর্স আমি শুরু করেছি আনএকাডেমিতে, পার্লামেন্ট বলে। লাস্ট আমি ডিলিমিটেশন পড়িয়েছি, আমি বলেও দিয়েছি ডিসেম্বরে পার্ট 2 শুরু হচ্ছে, সেখানে আমি অ্যান্টি ডিফেকশন থেকে শুরু করি। সেখানে কি হুইপ কাকে বলে, ঠিক আছে। আমরা কিছু রিসেন্ট কিছু মহারাষ্ট্রের কেস দেখবো, ঠিক আছে, আমরা রাজস্থানে কেস দেখবো, আমরা মধ্যপ্রদেশে কেস দেখবো, কেস স্টাডি করবো, ঠিক আছে। সেখানে আমরা দেখবো যে কী আইন আছে, কোন কি হুইপ জারি করে কে কোথায়, এখানে স্পিকারের কী ভূমিকা থাকে, গভর্নরের কী ভূমিকা থাকে, সুপ্রিম কোর্টে এখতিয়ার আছে কি না। তো এইগুলো কিন্তু পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। দ্য ভোটিং এজ ইন ইন্ডিয়া রিডিউস করা হয়েছে 21 থেকে 18। কততম? 61st অ্যামেন্ডমেন্ট, 63rd অ্যামেন্ডমেন্ট, 64 না 69, এটাও কিন্তু পরীক্ষায় অলরেডি দিয়েছে। তো 64 অ্যামেন্ডমেন্ট, তো দেখো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ও দেখো, এটা ভুল হয়েছে, এটা 61st হবে। দেখো, 61st অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অফিসিয়ালি নোন দ্য কনস্টিটিউশন 61st অ্যামেন্ডমেন্ট 1988। সরি, এটা 61st হবে, সরি, এটা 61st হবে। ঠিক আছে। আচ্ছা, 61st Amendment of the Constitution of India, officially known the Constitution 61st and 1988, ঠিক আছে। এগুলো কিন্তু ভোটিংয়ের 21 থেকে 18 ঠিক আছে। দিস ওয়াজ ডান বাই অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 326 দ্য কনস্টিটিউশন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা,
পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পড়ানো হয়ে গেছে অলরেডি। বলছে যে চুজ দ্য কারেক্ট অ্যামেন্ডমেন্ট তারও আমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো আমাদের দেখতে হবে। চুজ দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট ইনক্রিজ দ্য, দেখো, ইলেকটিভ স্ট্রেংথ অফ লোকসভা ফ্রম 525 to 545। তো 31st অ্যামেন্ডমেন্ট, 30th অ্যামেন্ডমেন্ট, ওকে, 31st, 30, 25 অ্যান্ড 21st। তো অ্যান্সার তোমরা সবাই জানো 31st অ্যামেন্ডমেন্ট। 31st Amendment of the Indian Constitution 1973. By this amendment, the seat of Lok Sabha was increased from 525 to 545, but reduced representative UT in Lok Sabha 25 to 24। তো এই হলো 20 কোয়েশ্চেন্স আমরা WBCS 2015 প্রশ্নে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব, তারপরে এরকম করে 20 করে আমরা করব 5টা ক্লাস, 100টা প্রশ্ন হয়ে যাবে। পেপার 5-এর জন্য ইম্পর্টেন্ট, এবং ইকোনমিক্সও কিন্তু আছে, তোমরা জানো, ঠিক আছে। আর যারা দেখতেই পাচ্ছ আনএকাডেমিতে তোমরা জয়েন করো, সমস্ত এডুকেটর ইয়োর চয়েস অফ এডুকেটর, তোমরা ব্যাচ কোর্স পাবে, ঠিক আছে। তোমরা ব্যাচ কোর্স পাবে, তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, কুইজ পাবে, টেস্ট সিরিজ, সব কিছু তুমি পাচ্ছ। এইভাবে আমাদের পড়ানো হয়, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট স্পেসিফিক টিচারও পাচ্ছ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, রিজনিং, একটা সাবজেক্ট কত টিচার্স তুমি পাচ্ছ দেখো, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, সিএ, ইকোনমিক্স। পলিটি দেখো, পলিটি আমি আছি, অরিজিৎ বাসু চৌধুরী, আমার ক্লাস পাচ্ছ, ঠিক আছে। অ্যান্থ্রো, অপশনাল পেপার, কম্পিটিশন, সব কিছু তুমি অ্যাভেল করতে পারছো। তোমার কী করতে হবে, 1 টাইম সাবস্ক্রাইব। WBCS, WB টেট, ক্লার্কশিপ, WEP, WPI, SI, মিসলেনিয়াস, তোমাকে 1 টাইম সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রিপশনের জন্য তোমাকে 10% ডিসকাউন্টের জন্য তোমাকে অরিজিৎ রেফারেল কোডটি ইউজ করতে হবে। যদি তুমি দেখো 15,200 টাকা যদি তুমি দেখো সাবস্ক্রিপশন যদি থাকে, অরিজিৎ যখন তুমি কোড ইউজ করবে 10%, 13,680 টাকা, তুমি সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই করে আনএকাডেমি জয়েন করো। আর ডেলি ক্লাস 11 থেকে 12টা, 1টা থেকে 2টো, আর ডেলি স্পেস 8 থেকে 10টা। আর চ্যানেল, তোমাদের চ্যানেল WPS GS 101। তো এই অবধি রইল। তো থ্যাংক ইউ ফর ডিসকাশন।